গুড আফটারনুন স্টুডেন্ট। আজ আমরা একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব, যেটি তোমাদের 4th ইউনিটের সেকেন্ড টপিক হিসাবে আছে। টপিক নেম তোমরা এখানে দেখতে পাচ্ছ, জেন্ডার সেন্সিটিভিটি, ইনক্লুসিভনেস এবং ইকুইটি ইন এডুকেশন। এই বিষয়টা নিয়ে আজকের আমরা আলোচনা করব। তো সেই আলোচনার যে ভূমিকা, সেই ভূমিকাতে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে শিক্ষা শুধু জ্ঞান অর্জনের মাধ্যম নয়, বরং সমাজকে ন্যায়সঙ্গত ও সমতাভিত্তিক করবার একটি শক্তিশালী উপায়। এই প্রেক্ষিতেই আমরা লিঙ্গ সংবেদনশীলতা বা জেন্ডার সেন্সিটিভিটি এবং ইনক্লুসিভনেস বা অন্তর্ভুক্তিমূলকতা এবং ইকুইটি ইন এডুকেশন বা শিক্ষার ন্যায্যতা, এই বিষয়টা নিয়ে আলোচনা করব, যা এই টপিক নেম থেকেই তোমরা বুঝতে পারছো যে আজকের দিনে এটি কতটা বেশি প্রাসঙ্গিক। আমরা সবাই জানি যে শিক্ষা যদি কেবলমাত্র জ্ঞান অর্জনের মাধ্যম হয়, তাহলে সেই শিক্ষা কখনোই জীবন উপযোগী হয় না। তাই আমাদের জীবনের জন্য, আমাদের চলার পথকে সুগম করবার জন্য যে ব্যবস্থা, সেটাই আমাদের শিক্ষা হওয়া উচিত। আর এই প্রকৃত শিক্ষা লাভ করতে হলে আমাদের এই লিঙ্গ সংবেদনশীলতা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এবং শিক্ষায় ন্যায্যতা বিষয়ে সঠিক ধারণা থাকা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের যে মূল থিম, যে ভ্যালু এডুকেশন, মূল্যবোধের শিক্ষা, যা বর্তমান দিনে অত্যন্ত প্রাসঙ্গিক একটি বিষয়। আমরা হয়তো অনেকেই প্রথাগত শিক্ষায় শিক্ষিত হচ্ছি, কিন্তু সেই মূল্যবোধের শিক্ষাটার অভাব যেন আমরা কোথাও একটা লক্ষ্য করতে পারছি। তাই এই মূল্যবোধের শিক্ষায় আমরা কিভাবে শিক্ষিত হতে পারি, সেখানে কি প্রতিবন্ধকতা আছে, সেই প্রতিবন্ধকতা ওভারকাম করবার আমাদের কি উপায় আছে, সেগুলো নিয়েই আজকের আমার এই ভিডিও। তো তোমরা খুব মনোযোগ সহকারে এটা দেখতে থাকো, নিশ্চয়ই উপকৃত হবে বলে আমার বিশ্বাস। আমরা এখানে প্রথমেই দেখতে পাচ্ছি যে আছে যে লিঙ্গ সংবেদনশীলতা। লিঙ্গ সংবেদনশীলতা বলতে আমরা কি বুঝব? তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে লিঙ্গ সংবেদনশীলতা বলতে বোঝায় নারী এবং পুরুষ এবং অন্যান্য লিঙ্গ পরিচয়ের মানুষের প্রতি সমান সম্মান এবং সংবেদনশীল আচরণ, যা বর্তমান দিনে একটা অত্যন্ত প্রাসঙ্গিক বিষয়। আমরা যদি আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে কি প্রয়োজন? তাহলে কেবলমাত্র নারী বা কেবলমাত্র পুরুষ কখনোই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে না। আমাদের দেশকে যদি সঠিক বিকাশের পথে এগিয়ে যেতে হয়, তাহলে অবশ্যই নারী এবং পুরুষ সকলকে সমান গুরুত্ব দিতে হবে এবং তাদের শিক্ষাকেও সমানভাবে গুরুত্ব দিতে হবে। কেবলমাত্র পুরুষ একটি দেশের বিকাশের জন্য কখনোই কখনোই মানে সমস্ত দিক থেকে গ্রহণযোগ্য এই বিষয়টা কিন্তু হতে পারে না। তো আমরা এই বিষয়টা আমাদের সমাজে নারী এবং পুরুষের গুরুত্ব কতখানি, সেটা আমরা কাজী নজরুল ইসলামের যে নারী কবিতা আছে, সেই নারী কবিতাতে আমরা কিন্তু লক্ষ্য করতে পারি। তিনি এখানে পরিষ্কার করে বলছেন যে বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। অর্থাৎ একটি সমাজ, একটি সুস্থ সমাজকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে সেখানে নারীর ভূমিকা কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো কোনো সময় আমরা হয়তো লক্ষ্য করতে পারি যে নারীকে বর্তমান একবিংশ শতাব্দীতেও অবহেলার চোখে দেখা হয়, কোথাও যেন একটু খাটো করে দেখবার চেষ্টা করা হয়, কিন্তু সেরকম কোনো বিষয় একেবারেই নয়। আমাদের প্রাচীন ভারতবর্ষের ইতিহাসেও আমরা দেখতে পাই সীতা, সাবিত্রী, দময়ন্তী থেকে শুরু করে বর্তমান দিনের কল্পনা চাওলা থেকে শুরু করে কিছুদিন আগে আমাদের যে এয়ার স্ট্রাইক হলো পাকিস্তানের সাথে, যে অপারেশন সিন্দুর, সেখানেও আমরা লক্ষ্য করতে পারলাম আমাদের দুজন বীরঙ্গনা, তারা কিন্তু দেশের প্রতিনিধিত্ব করলেন এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়াতে মুখ্য ভূমিকা গ্রহণ করলেন। তাই আমাদের শিক্ষার ক্ষেত্রেও, আমাদের মূল্যবোধের শিক্ষা ক্ষেত্রে কিন্তু এই লিঙ্গ বৈষম্য একেবারেই কাম্য নয়। এবং আমাদের দেশকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে অতি অবশ্যই কি করতে হবে না, অতি অবশ্যই নারীদেরকেও সমান মর্যাদা দিতে হবে পুরুষের সাথে। লিঙ্গ সংবেদনশীলতার বৈশিষ্ট্য হিসাবে আমরা কি উল্লেখ করতে পারি? লিঙ্গ বৈষম্য দূর করা, সমান সুযোগ প্রদান এবং
স্টেরিওটাইপ ভাঙা, নিরাপদ পরিবেশ তৈরি, এই সমস্ত বৈশিষ্ট্যগুলো কিন্তু লিঙ্গ সংবেদনশীলতার ক্ষেত্রে থাকতে হবে। আমরা কখনোই এই নারী পুরুষে ভেদাভেদ করব না, প্রত্যেককে সমান সুযোগ দেওয়ার চেষ্টা করব এবং একটা নিরাপদ পরিবেশ ছাড়া কখনোই কিন্তু মানে সমাজ এগিয়ে যেতে পারে না। আমরা কোনো সময় হয়তো রাজনৈতিক ক্ষেত্রে এরকম বক্তৃতা শুনে থাকি যে নারী আজকের যে ধর্ষিতা হচ্ছে, নারী লাঞ্ছনা হচ্ছে, তার কারণ নাকি নারী নিজেই। অর্থাৎ কোনো রাজনৈতিক নেতা আবার অতি উৎসাহ হয়ে হয়তো এরকম কথা বলেন যে রাতে নারীকে বাইরে বেরোনোর কী দরকার, সন্ধ্যের পরে নারী কেন বাইরে বার হবে। অর্থাৎ নারীর কাজ কেবলমাত্র তারা যেন বলতে চান সংসার বৃত্তি করা বা সংসার সঠিকভাবে পরিচালনা করা, এরকম বোধহয় তারা নারীকে দেখতে চান। কিন্তু আধুনিক সমাজে তা কখনোই কাম্য নয়। আমাদের সমাজে, বর্তমান সমাজে পুরুষদের পাশাপাশি সমানভাবে কিন্তু নারীর গুরুত্ব আছে। আমরা আমাদের ভারতীয়দের ক্ষেত্রে এরকম দেখতে পাই যে আমাদের মহান মনীষীগণ এরকম বলেছেন যে একজন মা বা একজন নারী 100 শিক্ষকের সমান। তো কাজেই আমাদের ভারতবর্ষের ইতিহাস বলছে যে নারীদেরকে সমান সুযোগ দেওয়ার কথা, সমান গুরুত্ব দেওয়ার কথা, যা বর্তমান দিনে কিন্তু খুবই প্রাসঙ্গিক। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইটার ক্ষেত্রে মেয়েদের শিক্ষার হার বৃদ্ধি পায়। আমরা যখনই এই নারী বৈষম্য বা লিঙ্গ বৈষম্য থেকে মুক্তির জন্য এগিয়ে যেতে চেষ্টা করব, তখন কি হবে না, আমাদের এখানে তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মেয়েদের শিক্ষার হার বৃদ্ধি পাবে। বর্তমান দিনে আমরা যদিও আশানুরূপ খবর যে আমাদের ভারতবর্ষে পুরুষ এবং নারী শিক্ষার হার প্রায় সমান, যেটা আগে কিন্তু অনেকটা ঘাটতি ছিল, সেই ঘাটতিটা আমরা বর্তমান দিনে অনেকটাই মেটাতে পেরেছি বলে আমার ধারণা। কর্মক্ষেত্রে সমতা আসে। কর্মক্ষেত্রে শুধুমাত্র পুরুষরা যে পারদর্শী তা নয়, বিভিন্ন ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে মহিলারাও কিন্তু সমানভাবে পারদর্শী। তো সেই জন্য তাদেরকে যদি আমরা সমান সুযোগ দিতে পারি, সেক্ষেত্রে তারা কিন্তু সেই কর্মে একটি ভালো ছাপ রাখতে পারে বলে আমার বিশ্বাস। সামাজিক উন্নয়ন ঘটে। আমি একটু আগেই উল্লেখ করলাম যে নারী শিক্ষার উন্নতি ছাড়া, নারীদেরকে বিকাশ ছাড়া একটি সমাজ কখনোই সার্বিকভাবে বিকশিত হতে পারে না। তাই একটি সমাজের যদি সুস্থ স্বাভাবিক গতিকে বজায় রাখতে হয়, এগিয়ে নিয়ে যেতে হয়, সেখানে কিন্তু নারী শিক্ষাকে অসম্ভব গুরুত্ব দিতে হবে, যা বর্তমান বিশ্বে এটা একটি খুবই আলোচিত বিষয়। আমরা এখানে উদাহরণ হিসাবে উল্লেখ করতে পারি যে মেয়েদের STEM শিক্ষায় উৎসাহ দেওয়া। STEM শিক্ষা ব্যাপারটি কি? মেয়েদেরকে এখানে S ফর সায়েন্স, T ফর টেকনোলজি, E ফর ইঞ্জিনিয়ারিং এবং M ফর ম্যাথামেটিক্স। অর্থাৎ মেয়েরা কেবলমাত্র ওই রান্না করবে আর সংসার সামলাবে, সেই দিন কিন্তু বর্তমানে আর নেই। তো মেয়েদেরকে এই STEM অর্থাৎ সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথামেটিক্স এইগুলোকে অসম্ভবভাবে উৎসাহ দিতে হবে। কেন উৎসাহ দিতে হবে? তার কারণ এর ফলে তাদের মধ্যে যুক্তিবোধ গড়ে উঠবে, সমস্যা সমাধান করার দক্ষতা গড়ে উঠবে এবং সৃজনশীলতা এবং প্রযুক্তিগত জ্ঞানও গড়ে তোলা। এটা কিন্তু এই STEM শিক্ষার মূল ভাবনা। আর কি প্রয়োজন? নারী শিক্ষাকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় লিঙ্গ বৈষম্য ভেদাভেদ না করে, তাহলে স্কুলে যৌন হয়রানি প্রতিরোধের ব্যবস্থা করতে হবে। অর্থাৎ আমরা এমন অনেক সময় দেখতে পাই যে স্কুল বা কলেজ বা কাজের ক্ষেত্রে যদি এনভায়রনমেন্টটা, পরিবেশটা সঠিক না থাকে, তাহলে কিন্তু সেই কাজের ক্ষেত্রে অনেক বাধা বা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। তাই আমরা যদি এই যৌন হয়রানি প্রতিরোধ করতে পারি, তাহলে আমাদের অভিভাবকরা নির্দ্বিধায় তার মেয়েকে, তার কন্যাকে কিন্তু কর্মক্ষেত্রে বা স্কুলে পাঠাবে, যা আমাদের দেশের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। এবার আমরা আসি আমাদের আজকের টপিকের যে দ্বিতীয় বিষয়, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। তাহলে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলতে আমরা কি বুঝব? অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলতে আমরা বলা হচ্ছে যে এটি এমন একটি ব্যবস্থা যেখানে সকল শিক্ষার্থী বলতে যারা প্রতিবন্ধী, যারা দরিদ্র, যারা সংখ্যালঘু, তারা সকলেই কিন্তু সমানভাবে সুযোগ পাবে শিক্ষার ক্ষেত্রে।
আমরা অনেক সময় আগে লক্ষ্য করেছি যে যারা প্রতিবন্ধী বিভিন্ন ভাবে, শারীরিকভাবে হতে পারে, মানসিকভাবে হতে পারে, তাদের আলাদা করে একটি শিক্ষাদানের ব্যবস্থা থাকতো, কিন্তু বর্তমান যে শিক্ষা ব্যবস্থা সেখানে বলা হচ্ছে যে এই সমস্ত যারা ডিসেবল যে সমস্ত মানুষজন রয়েছেন তাদের জন্য যদি আমরা আলাদা শিক্ষার ব্যবস্থা করি তাহলে তারা কোথাও যেন হীনমন্যতায় ভুগবে যে আমি বোধহয় সমাজে আর 5টা মানুষের থেকে একটু আলাদা। তারা যে কোনোভাবেই আর 5টা মানুষের থেকে আলাদা নয়, সেই দৃঢ়তাটা তার মধ্যে বজায় রাখবার জন্য আমাদের কি করা প্রয়োজন? আমরা আর 5টা বাচ্চার সাথে তাদেরকে এডুকেশন দেওয়ার চেষ্টা করব। যারা দরিদ্র, যে সমস্ত পিছিয়ে পড়া মানুষ, যারা আগামীতে আলোর দিকে আসতে চায়, তাদেরকেও সমানভাবে সুযোগ দিতে হবে। যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, তাদেরকেও আর 5টা মানুষের সাথে রেখে যদি আমরা শিক্ষার ব্যবস্থা করতে পারি তাহলেই কিন্তু তারা যথার্থ শিক্ষা পাবে। কেবলমাত্র আমার এই বক্তব্যের মূল ভাবনা এটাই যে এদের জন্য কেবলমাত্র আমরা একটি আলাদা বিদ্যালয় স্থাপন করলাম বা আলাদাভাবে এডুকেশনের ব্যবস্থা করলাম, তাহলে কিন্তু সমাজের মধ্যে একটি বৈরিতা, একটি পারস্পরিক বিভেদের মনোভাব থেকে যাবে। তাই তাদেরকে যদি আমরা একসাথে এক জায়গাতে রেখে শিক্ষাদানের ব্যবস্থা করতে পারি তাহলে বোধহয় আমাদের উদ্দেশ্য সফল হবে এবং আমরা সমাজে ভারসাম্য বজায় রাখতে পারবো, ভ্রাতৃত্ব বোধ বজায় রাখতে পারবো। তো এখানটাতে এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষার যে প্রধান বৈশিষ্ট্য সেগুলো কি কি না, বৈচিত্র্যকে গ্রহণ করা। একটা সমাজের মধ্যে বিভিন্ন ধরনের মানুষ থাকবে, সেটাই স্বাভাবিক ব্যাপার। সেখানে ধনী থাকবে, দরিদ্র থাকবে, সংখ্যালঘু থাকবে, সংখ্যাগুরু থাকবে, সেখানে একজন সুস্থ স্বাভাবিক মানুষ যেমন থাকবে তেমনিভাবে একটু যারা পিছিয়ে পড়া মানুষ, যারা একটু ডিসেবল বা প্রতিবন্ধী মানুষজন তারাও থাকবে, সেটাই কিন্তু স্বাভাবিক ব্যাপার। এখানে বলা হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের সহায়তা। আমরা এই সমস্ত শিক্ষার্থীরা যারা বিশেষভাবে সক্ষম, এখন বর্তমান দিনে এই প্রতিবন্ধী শব্দটা আর খুব বেশি ব্যবহার করা হয় না, এখন বলা হয় বিশেষভাবে সক্ষম। তো এই সমস্ত বিশেষভাবে সক্ষম ব্যক্তিদেরকে আমরা যদি একটু বেশি সহায়তা দেই তাহলে বোধহয় আমাদের খুব একটা বেশি অসুবিধা হবে না। যাদের ভিজুয়ালি প্রবলেম আছে, যাদের চোখের সমস্যা আছে, আমরা যদি ক্লাসের প্রথম বেঞ্চে তাদেরকে একটু বসবার সুযোগ করে দিতে পারি তাহলেই হয়তো তারা অন্য আর 5টা বাচ্চার সাথে একই সাথে শিক্ষা গ্রহণ করতে পারে। তাদের জন্য হয়তো আর আলাদা করে শিক্ষা ব্যবস্থা বা শিক্ষালয়ের প্রয়োজন হয়ে পড়বে না। এখানে বলা হচ্ছে বৈষম্যহীন পরিবেশ, অর্থাৎ আমাদের পরিবেশটা কীরকম হতে হবে, মানে ওই যে স্কুলের এনভায়রনমেন্টটা এরকম হতে হবে যে আমরা সবাই ইকুয়াল, আমরা সবাই সমান, আমাদের মধ্যে কোনো বিভেদ বা কোনো কিছু নেই। সেই জায়গাটা যতক্ষণ আমরা তৈরি করতে না পারবো ততক্ষণ কিন্তু আমরা আমাদের উদ্দেশ্যে সফল হব না। গুরুত্বটা কি? বর্তমান দিনে আমি উল্লেখ করেছি যে এটা একটা অসম্ভব গুরুত্ব আছে, যার মধ্যে আমরা এখানে উল্লেখ করেছি শিক্ষায় সমান সুযোগ প্রদান, আত্মবিশ্বাস বৃদ্ধি। যখন 5টা বাচ্চা একসাথে বসে পড়াশোনা করবে, সেখানে যে একটু পিছিয়ে পড়া বাচ্চা, সে শারীরিকভাবে হতে পারে, সে বর্ণগতভাবে হতে পারে, অর্থাৎ আমি বলতে চাইছি যে হয়তো একটি ধনী পরিবারের বাচ্চা আর একটি দরিদ্র পরিবারের বাচ্চা পাশাপাশি বসে যদি তারা পড়াশোনা করে, সেই ধনী পরিবারের বাচ্চাটিও কিন্তু জানতে পারবে যে আসলে বাস্তবটা কত রূঢ়, সেই তার পাশের বন্ধুটার কাছ থেকে সে জানতে হয়তো পারবে, এবং যা তার আগামীতে পথ চলা অনেক বেশি সহজ হবে বলে আমার মনে হয়। সম্পদের সর্বোচ্চ ব্যবহার, অর্থাৎ আমরা যদি এই সমস্ত মানুষদেরকে একসাথে এক জায়গায় রেখে পাঠদানের ব্যবস্থা করতে পারি তাহলে সম্পদের সর্বোচ্চ ব্যবহার করাও অনেক বেশি সহজ কাজ হবে। বৈষম্যহীন সমাজ গঠন আমি আগেই উল্লেখ করলাম, এবং সামাজিক মিথস্ক্রিয়া বৃদ্ধি পাবে। সামাজিক মিথস্ক্রিয়া বলতে কি বোঝায়? সামাজিক মিথস্ক্রিয়া বলতে বোঝায় আমাদের প্রত্যেকের প্রয়োজন আছে, কখনোই আমরা একা নিজের মতো করে বাঁচতে পারি না। সমাজের অবহেলিত মানুষটিও কোনো না কোনোভাবে আমার কিন্তু কাজে লাগতে পারে। তো সেই জন্য এই মনোভাব নিয়ে আমাদেরকে চলতে হবে যে আমি অন্যদেরকে যদি একটু সাহায্য করি, একটু হেল্প করি, তাহলে আমার হয়তো খুব একটা বেশি ক্ষতি হবে না, কিন্তু আমার এই সামান্য একটু হেল্প তার হয়তো অনেক বেশি উন্নতি হতে পারে, এবং একদিন হয়তো আমি তার কাছ থেকে কিছু উপকার পেতে পারি। এই মানসিকতা নিয়ে যদি আমরা চলি তাহলেই সামাজিক মিথস্ক্রিয়া বজায় থাকবে।
সহজ কথায় অন্তর্ভুক্তিমূলক শিক্ষা প্রতিটি শিশুকে মূল ধারায় নিয়ে আসার মাধ্যমে তার পূর্ণ সম্ভাবনাকে বিকাশে সহায়তা করে। এটা খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার, এই যে আমরা বললাম মূল ধারায় নিয়ে আসা, অর্থাৎ যে সমস্ত মানুষজন সমাজ থেকে খানিকটা বিচ্ছিন্ন তাদেরকে যদি আমরা এই মূল ধারায় নিয়ে এসে শিক্ষাটা দিতে পারি তাহলে কিন্তু তার আগামী জীবন অনেক বেশি ভালো হতে পারে। এখন বলা হচ্ছে শিক্ষায় ন্যায্যতা। শিক্ষায় ন্যায্যতা বলতে আমরা এখানে কি বুঝব? ইকুইটি কথার অর্থ হলো সবাইকে একই জিনিস দেওয়া নয়, বরং কি করা, বরং যার যা প্রয়োজন তাকে তা দেওয়া। অর্থাৎ আমার যে জিনিসের প্রয়োজন আছে অন্য আরেকটি মানুষের সেই জিনিস প্রয়োজন নাও থাকতে পারে। তাহলে আমরা এখানটাতে কি করব? আমরা এখানটাতে আমার যা প্রয়োজন আমি সেই জিনিসটাই কেবলমাত্র নেব এবং অন্যের জন্য যা প্রয়োজন তাকে সেটা দেওয়ার কিন্তু ব্যবস্থা করব। এই শিক্ষায় ন্যায্যতা এর অন্যতম বৈশিষ্ট্য কি? প্রয়োজন ভিত্তিক সহায়তা। যেরকম আমরা বর্তমান দিনে দেখতে পাচ্ছি মিড ডে মিল। মিড ডে মিল এটা একটা অত্যন্ত প্রাসঙ্গিক বিষয়। অনেক দরিদ্র পরিবার আছে যাদের বাচ্চারা হয়তো দুবেলা দুমুঠো ভালোভাবে খেতে পারে না, তো তাদের পড়াশোনাটা অলিক কল্পনা। তো সেই সমস্ত ক্ষেত্রে যদি স্কুলে মিড ডে মিলের ব্যবস্থা করা হয় তাহলে কিন্তু তারা সেই পুষ্টিকর খাদ্যটাও পাচ্ছে, সঙ্গে এডুকেশনটাও পাচ্ছে। আবার অনেকে হয়তো আছেন যাদের মিড ডে মিলের প্রয়োজন নেই, তারা হয়তো সেটা নেন না, হতেই পারে। তো এইটা ওই জন্য কম্পালসারি কিন্তু নয় যে প্রত্যেকটি বাচ্চাকে স্কুলে গিয়ে ওই মিড ডে মিল খেতেই হবে, এরকম কিন্তু করা হয়নি। তো সেইটা আমাদের এই যে প্রয়োজন ভিত্তিক সহায়তা সেটা করতে সাহায্য করবে। অসমতা দূর করা, এর ফলে অসমতা দূর হবে। একটা যে প্যারিটি আছে, ডিসপ্যারিটি আছে, সেই ডিসপ্যারিটিটা কিন্তু আমরা একটা জায়গায় নিয়ে আসতে পারবো। এবং ন্যায্য সুযোগ সৃষ্টি, অর্থাৎ যার যে সুযোগ পাওয়া উচিত ছিল সেই সুযোগ থেকে যেন সে বঞ্চিত না হয় সেটা দেখা কিন্তু আমাদের কর্তব্য, আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। এই নৈতিক দায়িত্ব যদি আমরা বজায় রাখতে না পারি তাহলে কখনোই আমাদের দেশের বিকাশ হওয়া সম্ভব নয়। এবার এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইকুয়ালিটি এবং ইকুইটি, এই দুটোর মধ্যে কি ডিফারেন্স আছে বা এদের মধ্যে সাদৃশ্যটাই বা কোথায়? ইকুইটিটা কি সবাইকেই একই সুযোগ প্রদান, সেটাকে আমরা বলছি ইকুয়ালিটি। এবং ইকুইটি সেটা হলো প্রয়োজন অনুযায়ী তাকে দিতে হবে, যার যা প্রয়োজন। স্কুলে হয়তো এমন হতে পারে যে সবার স্কুলের ব্যাগ বা জুতোর প্রয়োজন নেই, আবার এমন অনেক বাচ্চা থাকতে পারে যার হয়তো তার পরিবারের পক্ষে একটি ব্যাগ অথবা একটি জুতো কিনে দেওয়া সম্ভব নয়। তো আমরা যদি সেই সমস্ত বাচ্চাদেরকে এইগুলো জুতো, ব্যাগ, বই ইত্যাদির ব্যবস্থা করতে পারি তাহলে সে কিন্তু আর 5টা বাচ্চার সাথে একই জায়গাতে বসে সুন্দর পড়াশোনা করতে পারে, যেখানে সে আর হীনমন্যতায় ভুগবে না। তো এখন এই যে আমরা 3টে বিষয় নিয়ে আলোচনা করলাম, সেই 3টে বিষয়ের ইম্পর্টেন্সটা কোথায়, গুরুত্বটা কোথায়, এটা এবার আমরা এখন বুঝে নেওয়ার চেষ্টা করব। এখানে বলছে যে জেন্ডার সেন্সিটিভিটি, যার গুরুত্ব হলো লিঙ্গ বৈষম্য দূর করা। মূল যে কাজ সেটা হলো লিঙ্গ বৈষম্য দূর করা। ইনক্লুসিভনেস, যার মূল কাজ হলো সকলকে শিক্ষায় অন্তর্ভুক্ত করা। আমি একটু আগেই বললাম যে সমস্ত ধরনের বাচ্চাকে এক ছাতার তলায় নিয়ে এসে শিক্ষা প্রদান করা। এবং ইকুইটি অর্থাৎ ন্যায্য সুযোগ নিশ্চিত করা, যেন কোনো বাচ্চা বঞ্চিত না হয় সেই দিকে লক্ষ্য রাখা আমাদের অন্যতম কর্তব্য হবে। এই 3টি একসাথে একটি সমতাভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে আমাদেরকে সাহায্য করবে। এবার আমরা এখানে দেখব যে শিক্ষাক্ষেত্রের প্রয়োগ আমরা কিভাবে করব। পাঠ্যক্রমের পরিবর্তন, অর্থাৎ গতানুগতিক যে পাঠ্যক্রম আছে সেই পাঠ্যক্রমের কিছু পরিবর্তন আনা দরকার। যে পাঠ্যক্রম থেকে আমরা এই লিঙ্গ বৈষম্য ছোটোবেলা থেকেই আমাদের মন থেকে দূর হবে, আমাদের এই মানসিকতা গড়ে উঠবে একটি ছেলে একটি মেয়ের বন্ধু হতে পারে, আবার একটি মেয়েও অনুরূপভাবে একটি ছেলের বন্ধু হতে পারে। এই মানসিকতা যদি আমরা ছোটোবেলা থেকে গ্রো করিয়ে দিতে পারি তাদের মধ্যে, তাহলে কিন্তু পরবর্তীকালে আর আমরা এই নারী পুরুষের মধ্যে বিভেদটা আর খুব বেশি করে লক্ষ্য করব না। বিভিন্ন সংস্কৃতির প্রতিনিধিত্ব, বিভিন্ন রিজিয়নের সংস্কৃতি, বিভিন্ন প্রদেশের সংস্কৃতি কিন্তু ভিন্ন ভিন্ন। তো সেই প্রত্যেকটা সংস্কৃতির যদি একটা মেলবন্ধন একটা জায়গাতে আমরা করতে পারি তাহলেও কিন্তু আমাদের এই মানসিকতার পরিবর্তন আসবে বলে আমার মনে হয়। শিক্ষক প্রশিক্ষণ, অর্থাৎ শিক্ষকের
যিনি শিক্ষাদান করছেন তার সঠিক শিক্ষাটা আগে থাকা প্রয়োজন। ক্লাসের মধ্যে আমি কখনোই ছেলেদেরকে একটু বেশি প্রেফারেন্স আর মেয়েদেরকে একটু কম প্রেফারেন্স এরকম দেওয়ার চেষ্টা করব না। আমার কাছে একটি ধনী এবং একটি দরিদ্র, একটি উঁচু জাত, একটি নিচু জাত, সমস্ত ছাত্রই আমার কাছে ছাত্র। এখানে আমি কখনোই ভেদাভেদ কিন্তু করব না। যদি সেরকম মানসিকতা নিয়ে শিক্ষক শিক্ষাদানে অগ্রবর্তী হন তাহলে নিশ্চয়ই এই সমস্যার সমাধান করা সম্ভব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অবকাঠামো উন্নয়ন। অবকাঠামো উন্নয়ন মানে কি? প্রতিবন্ধী বান্ধব স্কুল, অর্থাৎ যে জেনারেল স্কুলগুলো রয়েছে সেই স্কুলে একটা মিনিমাম ফেসিলিটিস যেন তাদের জন্য আমরা ব্যবস্থা করতে পারি। যেরকম শারীরিকভাবে প্রতিবন্ধী সেই বাচ্চাদের জন্য একটা যদি আমরা আলাদা টয়লেটের ব্যবস্থা রাখতে পারি তাহলে বোধহয় তাদের একটু সুবিধা হবে। তো তাহলে ওই সামান্য একটু কারণে হয়তো তারা আর 5টা বাচ্চার সাথে একই জায়গাতে বসে পড়াশোনা করতে পারছিল না। কিংবা মনে করা যাক যাদের একটু চোখের সমস্যা আছে, যাদের একটু কানের সমস্যা আছে, তাদেরকে তারা যাতে ভালোভাবে শুনতে পায়, আমি যদি অডিও ভিজুয়ালি ক্লাসের মধ্যে পড়ানোর চেষ্টা করি তাহলে তারা আর 5টা সুস্থ স্বাভাবিক বাচ্চার সাথে একই সাথে বসে কিন্তু ক্লাস করতে পারবে এবং সেই শেখাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে তাদের জন্য। নিরাপদ পরিবেশ, অর্থাৎ এই তথাকথিত পরিবেশের মধ্যে তারা যেন সবসময় নিরাপদ থাকে সেই দেখাটাও কিন্তু আমাদেরকে এনশিওর করতে হবে। তারা যদি কোথাও একটা ভীত সন্ত্রস্ত হয়ে থাকে যে আমার বাচ্চা ওই স্কুলে গেলে অন্য বাচ্চাদের দ্বারাই হয়তো নিগৃহীত হতে পারে, এরকম মানসিকতা যদি তাদের মধ্যে থাকে তাহলে কিন্তু তার বাচ্চাদেরকে সে পাঠাবে না। এবং ওই বাচ্চাটিও স্কুলে এসে কমফোর্টেবল পরিবেশ যদি তার না পায় তাহলেও কিন্তু তার শিক্ষাটা খুব একটা বেশি মানে এগিয়ে যাবে না। এখন এই সমস্ত ক্ষেত্রে আমাদের কিছু চ্যালেঞ্জ আছে, আমাদের কিছু সমস্যা আছে। সেই চ্যালেঞ্জের দিকগুলো কোনগুলো? না, লিঙ্গভিত্তিক বৈষম্য, দারিদ্রতা, সামাজিক কুসংস্কার এবং শিক্ষার সুযোগের অভাব। আমাদের বর্তমান আমরা একবিংশ শতাব্দীতে এত মডার্ন একটা সময়েও আমাদের মধ্যে কোথাও কিন্তু এখনও একটা বৈষম্য রয়েই গিয়েছে, যে কারণে একই পরিবারে 2টি বাচ্চা, একটি ছেলে একটি মেয়ে থাকলে কোথাও যেন আমরা দিনের শেষে দেখতে পাই মা বাবা বা পরিবারের অন্য মানুষজন কোথাও যেন একটু সেই বাচ্চা ছেলেটিকে বেশি আদর করেন, বেশি আগলে রাখবার চেষ্টা করেন। এই ছোট ছোট ঘটনাগুলো সেই মেয়েটির মনের কোণে কোথাও একটা দুঃখের, একটা অন্য কিছু ভীতির পরিবেশ সৃষ্টি করে, যা পরবর্তীকালে সে কিন্তু তার কাছে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। তো সেইগুলো থেকে আমরা সমাধানের কী উপায় দেখব? নীতিমালা প্রণয়ন, অর্থাৎ আমাদের এডুকেশন সিস্টেম, আমাদের পাঠ্যক্রম এরকমভাবে তৈরি করতে হবে যেন সেখানে একটা মানে প্রত্যেকটি বাচ্চা একটা সমান সুযোগের অংশীদার হতে পারে, তার ব্যবস্থা কিন্তু আমাদের করতে হবে। সচেতনতা বৃদ্ধি, এখানে শুধুমাত্র মানে যারা পড়াশোনা করবে তাদের মধ্যেই, স্টুডেন্টদের মধ্যে তো সচেতনতা বাড়াতেই হবে, একই সাথে তার অভিভাবকদের মধ্যে, সমাজের প্রত্যেকটি মানুষের মধ্যেও কিন্তু যাতে সচেতনতা বৃদ্ধি পায় তার ব্যবস্থা করতে হবে। অর্থনৈতিক সহায়তা, আমরা দেখতে পাই যে আমাদের দেশ এবং রাজ্যের ক্ষেত্রে যে বাজেট হয় সেই বাজেটের খুব নগণ্য একটা অংশ শিক্ষা খাতে ব্যয় হয়, যা কিন্তু আশানুরূপ নয়। আমরা আমাদের দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে কিন্তু আমাদের শিক্ষা খাতে বাজেটটাও অনেক বেশি বাড়াতে হবে। এ বিষয়ে আমাদেরকে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে হবে। প্রযুক্তির ব্যবহার, বর্তমান দিনে এটা একটা খুবই প্রাসঙ্গিক বিষয়। এই প্রযুক্তির ব্যবহারের ফলে বিভিন্ন ধরনের শিশু, অর্থাৎ পিছিয়ে পড়া থেকে শুরু করে শারীরিক প্রতিবন্ধী সমস্ত শিশুরাই কিন্তু তারা কি করতে পারবে না, একই সাথে তারা এই শিক্ষাটা গ্রহণ করতে পারবে। এবার আমরা উপসংহারে কি দেখতে পাচ্ছি? উপসংহারে আমরা দেখতে পাচ্ছি যে 3টে বিষয় নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম: জেন্ডার সেন্সিটিভিটি, ইনক্লুসিভনেস এবং ইকুইটি ইন এডুকেশন। এটি ন্যায়সঙ্গত এবং উন্নত সমাজ গঠনের জন্য একটা অপরিহার্য বিষয়। অর্থাৎ এই 3টির মেলবন্ধন ছাড়া কখনোই কোনো সমাজ কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারে না। শিক্ষার মাধ্যমে এই মূল্যবোধগুলো প্রতিষ্ঠা করা গেলে সমাজে বৈষম্য কমবে এবং সকলের জন্যেই সমান সুযোগ সৃষ্টি করা সম্ভব হবে। তাই আমার প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে আবেদন, তোমরা নিশ্চয়ই এই মানসিকতা নিয়ে এগিয়ে যাবে, যাতে আমরা শিক্ষিত মানুষ হিসাবে সমাজের প্রতি আমরা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য পালন করতে পারি।
এবং সমস্ত মানুষকে নিয়ে একই সাথে শিক্ষা লাভ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। এটিই হলো আমাদের মূল্যবোধের শিক্ষা। যে মূল্যবোধের শিক্ষা আমাদের জীবনে প্রতিষ্ঠিত হতে যেরকম সাহায্য করবে, সমাজ গড়তে সাহায্য করবে, আর সমাজ যদি সুস্থ থাকে তাহলে আমিও সুস্থভাবে আমার পরিবারকে নিয়ে বাস করতে পারব। এই মানসিকতা নিয়ে যদি আমরা চলি তাহলে আগামী দিন নিশ্চয়ই আমাদের সুন্দর হবে। এই বলে আমি আজকের আমার ভিডিও শেষ করছি। সকলকে অনেক ধন্যবাদ তোমরা মনোযোগ দিয়ে এতক্ষণ শোনবার জন্য।